নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান। প্রত্যেক দিনের মতোই নির্ধারিত সময়ে পরম্পরা আয়ুর্বেদ আমার ক্লিনিক থেকে সরাসরি বৈদ্যস পরিবারের অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন উপস্থিত আমাদের সবার প্রিয় দাদা ভাই আয়ুর্বেদাচার্য রিনাউন্ড ডক্টর দেবব্রত সেন। অনেক অনেক স্বাগত স্যার আপনাকে। ধন্যবাদ। শুভ সন্ধ্যা আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ পরিবার এবং বৈদ্যস পরিবারের সবাইকে। আর আজকের এই পরম্পরা আয়ুর্বেদ তাদের বংশ পরম্পরায় আয়ুর্বেদ নিয়ে চর্চা, পড়াশোনা এবং তার বৈভব আজকে এতটা সুন্দরভাবে প্রতিফলিত। প্রত্যেকটি মানুষের ঘরের কোণে যদি একটা বড় ব্র্যান্ড নেম, একটা নাম তাদের আত্মিক যোগাযোগ বাড়ায়, তা হচ্ছে পরম্পরা আয়ুর্বেদ। এবং স্যার দাদাভাই, সবার প্রিয় দাদাভাই, সত্যি বলতে মানুষের কাছে পৌঁছে যাওয়া আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আজকের যে পৃথিবীতে হচ্ছে ট্রাস্ট, বিশ্বাস। পরম্পরা আয়ুর্বেদকে সবাই বিশ্বাস করে, কারণ আমি পশ্চিমবাংলার পাশের বাড়ির ছেলে নয়, সে বাড়িটিই ছেলে। প্রত্যেক পরিবারের ছেলে আমি, কারোর ভাই, কারোর দাদা, প্রত্যেকটা পরিবারের ভেতর আমি আত্মার আত্মীয়তা করতে পেরেছি। এবং আমি বিশ্বাস করি মন থেকে যে এই আত্মার আত্মীয়তা করাটা কিন্তু একটা জার্নি আমার কাছে, এবং এই জার্নিটাকে আমি ভীষণ রকমভাবে শ্রদ্ধা করি। আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে এই যে বললেন একটা ব্র্যান্ড, আমি ব্র্যান্ড মনে করি না। ব্র্যান্ড তো হবে যখন আমার মেডিসিনটা ভিন কোনো রাজ্যে যাবে বা ভিন দেশে যাবে, সেখানে আমি ব্র্যান্ড। পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরার মানুষের কাছে কিন্তু আমি ঘরের ছেলে। অবশ্যই। তা না হলে ফোনে আমাকে ডক্টর শেঠ নাম বলে মানুষ দাদাভাই বলতেন না। দাদাভাই কাকে বলা হয়? একদম ঘরের আপনজনকে। আমি তো কোনোদিনও লাইভে বসে বলি না আমাকে দাদাভাই বলো। দাদাভাই মানুষ আমাকে নিজে থেকে বলেন। কারণ কি? কারণ একটাই, আমি তাদের ঘরের একজন, আমি তাদের বাড়ির একজন, আমি তাদের পরিবারের একজন। আর এই একজনের মধ্যেই কিন্তু, একজন হয়ে ওঠার মধ্যেই কিন্তু আমি মনে করি চিকিৎসক ডক্টর দেবব্রত সেন নয়, আপনার পরিবারের ডক্টর দেবব্রত সেনের ভালোবাসা, অনুভূতি এবং আপনাদের জন্য শ্রদ্ধা। এবং এই বিরাট কর্মকাণ্ডে আপনাদের সুস্থতায় যাকে আপনারা মুকুটের শিরোপা বসিয়েছেন, অর্থাৎ সেই প্রিয় দাদা ভাই, আজকের বিষয়টা কিন্তু ভীষণভাবে আমার মনে হয় ভীষণ আঙ্গিক। অর্থাৎ আজকে আমরা যেমনটা চিন্তা করি যে উচ্চ রক্তচাপ হলে মানুষের একটা হাইপার টেনশন, অনেক কিছু হয় চিন্তা, কিন্তু লো প্রেশার, তাতেও কি বিপদ হতে পারে? কি বিপদ সংকেত আমরা জানি না। আজকের বিষয়ে আসবো লো প্রেশার, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, এর থেকে কি কি সমস্যা হয় মোটামুটি সব মানুষই জানেন। হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা থেকে হতে পারে সেরিব্রাল অ্যাটাক বা ব্রেন স্ট্রোক, হতে পারে আপনার কিডনির অপূরণীয় ক্ষতি, হতে পারে আবার কিন্তু আপনার খুব কমনভাবে বলতে গেলে আপনার বিভিন্ন অর্গানের, ইভেনকি আপনার চোখেরও ক্ষতি। তো উচ্চ রক্তচাপের বিপদ আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু লো ব্লাড প্রেশার থাকলে কি হতে পারে, কোন দিক থেকে কী সমস্যা আসতে পারে, সেটা কিন্তু আমাদের জানা ভীষণ রকম প্রয়োজন। ব্লাড প্রেশার মানে কি? রক্তচাপ কথাটার অর্থ কী? দেখুন, রক্তচাপ কথাটার অর্থ আমরা যদি মেডিকেল সায়েন্স অনুযায়ী না বলে আপনাদের বোঝার মতো করে বলি, তাহলে কিন্তু বলবো একদম সেই ছোটোবেলার 8-9 বইয়ে চলে যান। কী লেখা আছে? রক্ত সংবহনকালে রক্ত যে শিরা বা ধমনির মধ্যে দিয়ে যাচ্ছে, তার বাইরের দেয়ালে যে চাপ সৃষ্টি করে সেটাকেই বলা হয় রক্তচাপ বা ব্লাড প্রেশার। এর দুটো হয়, একটা হচ্ছে সিস্টোলিক বিপি আর একটা ডায়াস্টোলিক বিপি। এই সিস্টোলিক বিপি এবং ডায়াস্টোলিক বিপিটা মাপবার জন্য আমরা আমাদের ছোটোবেলায় দেখতাম, আমার সমস্ত ডাক্তারবাবুরা বা ইভেন আমি আমার বাবার ক্ষেত্রেও দেখেছি, একটা না খুব বড় যন্ত্র থাকতো তখনকার দিনে ব্লাড প্রেশার মাপবার জন্য, পারদ দেওয়া, যে যন্ত্রটার নাম ছিল স্ফিগমোম্যানোমিটার। এবং তারপরে এলো ঘড়িওয়ালা একটা যন্ত্র। আর এখন তো ঘরে ঘরে পৌঁছে গেছে মোটামুটি ডিজিটাল মেশিন একটা, যেটাতে প্রায় ঠিকঠাক বলা হয়, একটু 19-20 থাকে, কারণ আজও ব্লাড প্রেশার মাপার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রুলস অনুযায়ী কিন্তু mmHg অর্থাৎ মার্কারি অনুযায়ী কিন্তু প্রেশারটা মাপতে হয়, যেটা স্ফিগমোম্যানোমিটারেই সম্ভব। অ্যাকুরেট মানবার জন্য কিন্তু ওটা প্রয়োজন, কিন্তু ডিজিটাল প্রেশারে মোটামুটি আপনি নিয়ার বাই মাপতে পারেন। তো ব্লাড প্রেশার কত থাকা উচিত, এটা নিয়ে কিন্তু আজকে প্রচুর রকম গবেষণা, প্রচুর রকম মানুষের নানা মানে রামকৃষ্ণদেবের যত মত তত পথ, প্রচুর মানুষ প্রচুর কিছু বলে যে বয়সের সাথে সাথে ব্লাড প্রেশার বাড়তে থাকে। আমরা কিন্তু একটা জিনিস বলবো, আজকের লেটেস্ট রিসার্চ বা আজকের দিনের সায়েন্স কি বলছে, আজকের দিনের সায়েন্স বলছে সেটা হচ্ছে যে আপনার রক্তচাপ কত থেকে কত অবধি আপনার চিন্তার কারণ নেই।
আমরা বলি যেটা সেটা হচ্ছে সিস্টোলিকটা মোটামুটিভাবে 90 to 130 এবং ডায়াস্টোলিকটা এই সিস্টোলিকটা 110 to 130, 110 to 130 সিস্টোলিক। ডায়াস্টোলিকটা আমরা বলবো একদম 90 to 60। কিন্তু 60-র নিচে নেমে গেলে অবশ্যই সেখানে দুশ্চিন্তা রয়েছে, দুশ্চিন্তার কারণ রয়েছে। সেদিনকে আমার ক্লিনিকে রমেনবাবু এসেছিলেন। এবার আমার ক্লিনিকে মোটামুটি যারা আসেন তারা ফুল ফ্যামিলি আসেন। মানে ধরুন রমেনবাবু এসেছেন একটা সমস্যা নিয়ে, তার স্ত্রীর কিছু না কিছু একটা সমস্যা আছে, ছেলে মেয়েদের কিছু সমস্যা আছে। তো মোটামুটি আমার ক্লিনিকে যারা আসেন ফুল ফ্যামিলি হিসেবেই আসেন তারা। তো রমেনবাবু এসেছেন ওনার পরিবারকে নিয়ে। তো রমেনবাবু এসে আমার এখানে ক্লিনিকে এসে বিপি চেক করতে ওনার মিসেস তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তো ক্লিনিকে প্রচণ্ড ভিড়। তো ওনার বিপি মেপে দেখা গেছে যে বিপি হচ্ছে 90/60। আমার ক্লিনিকে যে কোনো পেশেন্ট এলে প্রথম তার ভাইটালস মাপা হয়, মানে বিপি, পালস, হার্ট রেট, SpO2 এটসেট্রা। তো তিনি ওটা মেপেছেন, মাপার পর প্রচুর ক্লিনিক পেশেন্ট বসে আছেন, সবাই ওনার বিপি একবার বলছে 90/60। তো বলছেন না, আগে ডক্টর সেনকে আগে আমরা দেখাবো। তো সব পেশেন্ট বলছে হ্যাঁ যান আপনি আগে দেখান। তো আমার কাছে নিয়ে এসেছেন, তখন একজন পেশেন্ট অলরেডি চেয়ারে বসে। তো না, ওনার বিপিটা খুব লো, 90/60। আমরা বসুন, কি হয়েছে? না, আমি 2 মাস আগে নাম লিখিয়েছি, আমি খুব স্ট্রেসে আছি, আজকে আপনাকে সামনে টিভিতে দেখি, সামনে থেকে দেখব, তো এটা নিয়ে আমি একটু উৎকণ্ঠার মধ্যে আছি। আর আমি লম্বা জার্নি করে এসেছি, ড্রাইভ করে গাড়ি নিয়ে, ফ্যামিলি নিয়ে। তো এটাও আরেকটা কারণ, মানে এটা আমার মনে হয়। আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে, আমি কোনো জিজ্ঞেস করলাম বাবু আপনার কি কোনো সমস্যা হচ্ছে, মাথা ঘোরা, ঘাম হওয়া? বলছে কোনো সমস্যা আমার হচ্ছে না, আমি একদম সুস্থ নর্মাল। আমার মিসেসকে আমি বোঝাতে পারছি না সেই জিনিসটা, আমার কোনো প্রবলেম নেই। একটা কথা বলি এবার আপনাকে, সব মানুষকে এক দেখতে তো সব মানুষকে, কারণ কি এক দেখতে মানে এই কারণেই বলছি আমি, প্রত্যেকটা মানুষের মাথায় চুল থাকে, 2টো হাত থাকে, 2টো পা থাকে, কিন্তু দূর থেকে মনে হয় সব মানুষ এক, কিন্তু কাছে গেলে তো দেখা যায় প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা দেখতে। তেমন হরিণের পাল দেখবেন, সব হরিণকে মনে হয় এক, কাছে গিয়ে দেখবেন এর এই জায়গাটায় একটা দাগ আছে, তো ওর অন্য জায়গায় একটা দাগ আছে, এর চোখের পাশটা এরকম, তো আরেকজনের চোখের পাশটা আরেক রকম। তো ক্লোজলি মনিটর করলে কিন্তু সেটা বোঝা যায়। ঠিক তেমনি জানবেন বিপিও কিন্তু এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম। তাহলে 90/60 বিপি নিয়ে যদি রমেনবাবু পুরো সুস্থ থাকেন, তাকে কিন্তু এমন নয় যে তক্ষুনি তাকে হসপিটালে ভর্তি করে ড্রিপ দিতে হবে, কারণ ওনার ওই প্রেশারটা বরাবরই ছিল। আমি বললাম যে আপনি বাড়িতে যান, বিশ্রাম নিন, বিশ্রাম নিয়ে আপনি আবার আপনার বিপি চেক করুন কাল সকালে, ঘুম থেকে উঠে রিল্যাক্স মাইন্ডে, স্ট্রেস ফ্রি অবস্থায়, এবং আমাকে আপনি জানান কেমন আছেন। তো উনি সেগুলো চেক করে জানালেন যে আমি কিন্তু এখন একদম ভালো আছি, আমার বিপি কিন্তু 96/62। তো আমি যাই হোক একটা ইসিজি আনুষঙ্গিক করি, দেখুন সবই নর্মাল আছে। তো আলটিমেটলি ম্যাটারটা আবার এমনও দেখা যায় যে কোনো পেশেন্টের 90 তো দূরের কথা, 100/70-তে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, দরদরিয়ে ঘাম হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে বিপি কিন্তু এক একজনের একটা প্যাটার্নে চলে, এটা কখনোই একটা স্ট্যাটিক রুলস হতে পারে না যে আপনার 90 বিপি মানে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন বা আপনাকে এক্ষুনি আইসিইউতে ভর্তি হতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় এক একজনের ক্ষেত্রে বিপি কিন্তু এক এক রকম। তবে হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপের যেমন কারণটা খুঁজে বার করা দরকার, ঠিক তেমনি একইভাবে কিন্তু হাইপোটেনশন অর্থাৎ লো ব্লাড প্রেশারের কারণটাও কিন্তু খুঁজে বার করা দরকার। এই দুটো কারণ খুঁজে বার করে তার প্রপার ট্রিটমেন্টটাও প্রয়োজন। এবং দেখতে হবে যে এই জিনিসটা যদি আপনার হেরিডিটারি থেকে থাকে বা এই জিনিসটা যদি বরাবর হয়ে আসে, আপনার বরাবর লো প্রেশার, তাহলে কিন্তু জানবেন এটা নিয়ে আপনার অতটা দুশ্চিন্তা করার কারণ নেই। বেশ, আমাদের হার্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেটা সেটা হচ্ছে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক। এই সিস্টোলিক আর ডায়াস্টোলিকে দেখুন খুব গুরুত্বপূর্ণ এটা, সেটা হচ্ছে সিস্টোলিক অবস্থায় কিন্তু হার্ট মানে আমাদের রক্তের মাধ্যমে আমাদের প্রচুর অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু পুষ্টি প্রদান করে। এবং যখন আমাদের ক্লিনিকে পেশেন্টরা আসেন, ডাক্তারবাবু আপনার বিপি কত? আমার বিপি 140, 150, 130, 120। তারা কিন্তু ডায়াস্টোলিকটাকে সেই গুরুত্বটা দিয়ে বলেন না। তো আলটিমেটলি দেখা যাচ্ছে এটা যে ডায়াস্টোলিকটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিচের বিপিটা 120/80 একটা থাম্ব রুল সবাই বলা হয় ডাক্তারি বইতে, গতের কথা ওটা। কিন্তু আলটিমেটলি দেখতে হবে যে আমার বিপি আজকে ঠিক কত আছে, এটা আমার জানাটা দরকার, এবং দেখতে হবে যে কতটা সেটাকে আমরা টলারেট করতে পারি ডাক্তারবাবুরা। আমাদের ব্রেন কিন্তু তার পোষক শক্তি পায় বা নিউট্রিশন পায় যেমন সিস্টোলিক ব্লাড প্রেশারে।
সিস্টোলিক ব্লাড প্রেশারে আমাদের ব্রেন কিন্তু নিউট্রিশন পায়, আমাদের ব্রেনে রক্ত সঞ্চালন বাড়ে। কিন্তু হার্টও তো মাসল দিয়ে তৈরি। হার্ট তো সব অঙ্গ প্রত্যঙ্গকে রক্ত পাঠিয়ে তাদেরকে পোষক শক্তি বাড়াচ্ছে, তাদেরকে ভালো রাখছে। হার্ট নিজে কি করে ভালো থাকবে? হার্ট ভালো থাকে কিন্তু ডায়াস্টোলিক কন্ডিশনে। ডায়াস্টোলিক কন্ডিশনে হার্টের ভেতরে রক্ত ফিরে আসে, অর্থাৎ হার্টের নিজের যে মাসেল ওয়াল তার মধ্যে নিজে ব্লাডটা পায়, অর্থাৎ নিজের পোষক শক্তি তৈরি করে নেয় ডায়াস্টোলিক বিপির ক্ষেত্রে। তাহলে ডায়াস্টোলিক বিপিটা কতটা ইম্পর্ট্যান্ট হতে পারে? এবার এই ডায়াস্টোলিক বিপি যদি আমরা ইগনোর করি, আমরা এই ডায়াস্টোলিক বিপিটা কত আছে জানতে না পারি, বা আমরা খালি সিস্টোলিকটাকে হাইলাইট করি, তাহলে কিন্তু সেটা বিপজ্জনক একটা ম্যাটার। এবার দেখা যায় অনেক মানুষের ক্ষেত্রে অনেকভাবে আসে, সেটা হচ্ছে দেখা যায় যে আমার বিপিটা কোনো অবস্থাতে আমি কন্ট্রোল করতে পারছি না। কোনো ক্ষেত্রে মনে হচ্ছে খুব হাই বিপি হচ্ছে, কোনো ক্ষেত্রে মনে হচ্ছে ফ্র্যাকচুয়েট করছে। আমরা মোটামুটি ধরে দেবো 140 হচ্ছে বর্ডার লাইন, 140-140-র উপর সিস্টোলিক বিপি যদি যায়, ইউ শুড অ্যালার্ট। আপনাকে আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে যে আমার বিপি 140 পেরোচ্ছে। আপনার কত বয়স আমার জানার প্রয়োজন নেই, আপনার বয়স 9 বছর না 90 বছর আমার জানার প্রয়োজন নেই। আপনার বিপি সিস্টোলিক 140 পেরোচ্ছে মানে ইউ শুড কনসাল্ট উইথ ইউর ডক্টর। একদম। আপনার বিপি যদি কোনো কারণে ডায়াস্টোলিক বিপি যদি আপনি লক্ষ্য করেন 60-র নিচে নামছে, ইউ শুড কনসাল্ট ইউর ডক্টর। ওটা কিন্তু খারাপ সাইন। সুতরাং আমরা বললাম 140 হচ্ছে সিস্টোলিক ম্যাক্সিমাম, ডায়াস্টোলিক 60-র নিচে, 60-তে পৌঁছানো মাত্র ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। এবং প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু ভীষণ রকম প্রয়োজন আপনাকে কিন্তু নিজেকে সঠিকভাবে নিজের বিপিটা চেক করা। আপনি যদি মনে করেন আমার ফোনটা আমি টাইমে রিচার্জ করতে পারি, তাহলে আপনি অবশ্যই একটা ডিজিটাল বিপিও বাড়িতে রাখতে পারেন, যেটা দিয়ে আপনি আপনার বাড়ির সবার হার্টের যত্নটা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যত্নটা দায়িত্ব নিয়ে পালন করতে পারেন। এবং সেটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হলো, বিপিটা সেই দিন সেদিন চেক করা হলো, এবং সেই দিন সেদিন বিপিটার ছবিটা তুলে, মেশিনের ডিসপ্লের ছবিটা তুলে সেখানে রেখে দেওয়া হলো। এটা খুব ভাইটাল। লো বিপি নিয়ে রিপ্রেজেন্টেশন করে যখন আমাদের ক্লিনিকে কেউ আসেন, আমরা কিন্তু প্রথমে জানি যে আপনাকে খুব মাথা ঘুরছে, অথবা আপনার কি পেটের সমস্যা হচ্ছে, অর্থাৎ জানবেন লুজ মোশনে বিপি কিন্তু ফল করেই। বাচ্চাদের তো লো বিপির ধার থাকেই, লুজ মোশনে কিন্তু বিপি ফল করে। কোনো ইনফেকশন, সেপ্টিসিমিয়া, এগুলো তো বিপি ফল করে, কিন্তু লুজ মোশনের ক্ষেত্রে বিপিটা ফল করে না। আমাদের শরীরে দেখুন টোটাল রক্তের পরিমাণ কিন্তু 5 লিটার। এই 5 লিটার রক্ত থেকে যদি কারোর ডায়রিয়া হয়, তার ধরুন 1 লিটার জল বেরিয়ে গেল শরীর থেকে লুজ মোশনের জন্য, তাহলে কিন্তু ওনারটা রক্তের পরিমাণটা কমে গেল, তখন কিন্তু বিপি ফল করছে। তার জন্য 5 লিটার 4 লিটার হয়ে গেল। তার জন্য সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে ফ্লুইড দিতে হয়। এবং আমরা ডক্টররা রেকমেন্ড করি, আমাদের ধরুন কেউ এক্সপার্ট টিমে ফোন করলেন, আমরা বলে দিই যে আপনি ওআরএস শুরু করুন। 1 লিটার ওআরএস আপনি 1 লিটার জলে ওআরএস মিশিয়ে আপনি খান, এটা আপনার ওভারকাম হয়ে যাবে ডায়রিয়াটা বা লুজ মোশনটা, এবং বিপিটাও নর্মাল হতে শুরু করে দেবে। কিন্তু যেমন সব কিছু সোকল্ড ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যে কারণে মানুষ আয়ুর্বেদিক ওষুধের কাছে আসে, ওআরএসেরও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকছে। কাদের ক্ষেত্রে আছে? যারা সিকেডি পেশেন্ট, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, যাদের কিডনির সমস্যা আছে, তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু ওআরএসের মতো বিষ কিছু হয় না। এই যে বয়স্ক মানুষদের বলি, অনেকে আছে বাড়িতে একটু হলো, তারা কিডনির কোনো টেস্ট, মানে কিডনি টেস্ট বলতে তো আমরা বেসিকভাবে বলি ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, রেনাল প্রোফাইল, কোনো কিছু না করে ওআরএস খাইয়ে দেন। গ্রামগঞ্জের দিকে দেখবেন ছেলেরা ভালোবেসে বাবা মার জন্য বয়স হয়েছে, বাবা মার জন্য হঠাৎ করে মনে হলো, ছেলে বাইরে থাকে তো ধরুন কারো দুর্গাপুরে বাড়ি, তার ছেলে আসানসোলে কাজ করেন, এবার মাসের শেষে বাবা মার সাথে দেখা করতে আসছেন, বাবা মাকে কাছে রাখা যাবে না, সমস্যা আছে, বাবা মা দূরেই থাকো, আমি ফর্মালিটি করবো। ফর্মালিটি মানে 4টে ফল, একটা হেলথ ড্রিঙ্কস আর কিছু টাকা দিয়ে দেওয়া। তো সেই সমস্ত সোকল্ড ছেলেদের জন্য বলবো যে তারা বাড়িতে গেল, ফল খাওয়ানো হলো বাবা মাকে, এবং ওই ফলটা এবং তার সাথে ডাবের জলও, ডাব কেটে সকালে জল খাওয়ানো হচ্ছে বাবা মাকে, কিনা পেট ঠান্ডা করবে। ওই দিন রাত্রি তাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তারা চলে যান। কারণ এই ফলমূলের মধ্যে যে পরিমাণ পটাশিয়াম আছে, এই পটাশিয়াম যদি বেড়ে যায় রক্তে, ডাবের জলে যে পটাশিয়াম আছে যদি রক্তে বেড়ে যায়, স্ট্রোক অবধারিত। বয়স্ক মানুষদের কিন্তু ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স খুব বেশি হয়। তার জন্য কখনো কোনো অবস্থায় বয়স্ক মানুষকে দুমদাম ডাবের জল, দুমদাম ফল এগুলো খাওয়াতে নেই। আগে আপনি নিশ্চিত হন যে আপনার বাবা বা আপনার মা, তাদের কি এটা পুরোপুরি নর্মাল আছে,
তাদের কি ইউরিয়া ক্রিয়েটিন সোডিয়াম পটাশিয়াম সবসময় নর্মাল থাকে? 2-3 বার টেস্ট করে দেখে নিয়েছেন তো? তারপর আপনি তার জন্য এগুলো নিয়ে যাচ্ছেন তো? তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ হয় যদি আপনি ডাবের জল না খাইয়ে তার যদি রক্ত পরীক্ষা করান, সময় ইসিজি ইকোকার্ডিওগ্রাফি করান 6 মাস ছাড়া ছাড়া, প্রয়োজনীয় ওষুধপত্রগুলো কিনে দেন, যে কোনো প্যাথির একজন স্বনামধন্য ভালো ডক্টরের কাছে নিয়ে গিয়ে তার চেক আপ করান, এগুলো কিন্তু অনেক বেশি দায়িত্বশীলতা বলে আমি মনে করে থাকি। ভীষণ সুন্দর, এবং আমি মন দিয়ে ব্যাপারগুলো শুনছিলাম, সত্যি আমাদের কাছে কত কিছু অজানা। এবং দেখুন, হ্যাঁ ডেফিনেটলি আমি ডাক্তার নই, আমি বিষয়টা সম্পর্কে পড়াশোনা করিনি, কিন্তু একটা বিষয় আমরা না জেনে কিন্তু অনেক ভুল করতে থাকি, আর ওই ভুল করা থেকে কিন্তু আরেক ধাপ আমার মনে হয় পিছলাম আমরা আজকের এই বিষয়টা থেকে অবশ্যই। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি যে সামনে আপকামিং কোথায় স্যারকে পাচ্ছেন, এটা একটার জন্য বিশেষ প্রস্তুতি, কারণ আপনারা ওই যে বললাম মন মানসিকতা, একটু আগে যে ঘটনা এবং যে অভিজ্ঞতার কথা তিনি বলছিলেন, সত্যি ওনাকে সামনাসামনি দেখবেন বলে আজকে এই অবস্থা। আপনারা কিন্তু অবশ্যই একটু জেনে নিন, আমি বলে দেব যে কোথায় কবে স্যার আসছেন। প্রথমেই বলি 2রা ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারিতে শিলিগুড়ি। হ্যাঁ হ্যাঁ, 11 তারিখটা আমরা এখন বর্ধমানে আমি যাচ্ছি, অন্যান্য রুটগুলো স্কুলে যাচ্ছে, এক্সপার্ট টিম বলে দেবে, প্রচুর চেম্বার তো এক্সপার্ট টিম থেকে বলে দেবে। 11 তারিখটা আমি বর্ধমান যাচ্ছি এবং 11 তারিখ অ্যাপয়েন্টমেন্ট ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? বাট তবুও আমি বলে রেখেছি যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মতো কোনো সিরিয়াস পেশেন্ট যদি থাকেন তাহলে ওরা 2-1 কার দিতে পারে, বাট অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ক্লোজ। অন্য কোথায় কবে বসছি তার ডিটেলসগুলো আপনারা প্লিজ এক্সপার্ট টিমের সাথে কথা বলুন। আমি খুব লিমিটেড ক্লিনিক করি, আর বর্ধমানে যারা দেখাতে আসবেন তাদের প্রত্যেকের উদ্দেশ্য বলবো 5 থেকে 6 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন, 5 to 6 আওয়ার্স। আমার ক্লিনিকে আমি পেশেন্টদের শুধু সময় নিয়ে দেখি, যা তাড়া থাকবে তিনি আসবেন না, যে সময় আসবেন সে সময় থেকে 5 থেকে 6 ঘন্টা সময় মিনিমাম হাতে নিয়ে আসবেন, কেমন? এটা মাথায় নিয়ে আসবেন। কোনো রকম তাড়াহুড়ো করলে অনুরোধ করব আপনারা কিন্তু আমার ক্লিনিকে আসবেন না। হেল্পলাইন নাম্বারটা শুধু নোট করে নিন, 9830339339। আবারও যে বিষয়ে আমরা ছিলাম স্যার, ফিরে আসি। এই যে আপনি একটা ভীষণ ভালো জিনিস বললেন যে প্রেশারের যন্ত্রটা, আমরা কিন্তু প্রিয় মানুষকে, সব থেকে প্রিয় মানুষকে এই উপহারটা দিতেই পারি। সুতরাং প্রেশার মাপা যন্ত্র প্রত্যেক ঘরে ঘরে থাকুক, এবং আর এটা খুব ইজি, জাস্ট সাথে কাপে আমাদের ব্যাকেলাটের উপর বসিয়ে ওটাকে জাস্ট অন করলেই অন হয়ে যায়। যে আলোচনা করছিলাম যে ওআরএস দেখবেন একটু গ্রামগঞ্জের দিকে পেট খারাপ হয়েছে ঠাকুমার, দাদুর, সামনে ওষুধের দোকান আছে, ওষুধের দোকানদার ভাইরা কিন্তু খুব বড় ডাক্তার, তার ওআরএস খাইয়ে দেয়। কোনো ডাক্তারের সাথে কনসালটেশন নয়, তারা জানেনও না কী আছে স্ট্যাটাস। তো অটোমেটিক্যালি কী হয়ে গেল, অটোমেটিক্যালি যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে রাত্রিবেলা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল বা কিডনিটা আরও ড্যামেজ হয়ে গেল। কার্ডিয়াক অ্যারেস্ট কেন হয় জানবেন, হার্টের ইজেকশন ফ্র্যাকচার বলে একটা শব্দ আছে, দ্যাট ইজ দ্য পাম্পিং সিস্টেম, ঠিক আছে? যাদের এই হার্টের পাম্প করার ক্ষমতা কম আছে, এফ কম আছে, পাম্পিং ক্যাপাবিলিটি কম আছে, তারা যদি ওআরএস খান তাদের কিন্তু স্ট্রোক অবধারিত হতে পারে। তাহলে তো আগে পরীক্ষা দরকার। সেটা একমাত্র একটা পরীক্ষাতেই ধরা পড়বে, দ্যাট ইজ ইকোকার্ডিওগ্রাফি, ইসিজিতে নয়, বেশ, ইকোকার্ডিওগ্রাফি। প্রত্যেকটা বলবো 60 অনওয়ার্ডস প্রত্যেক পিতৃতুল্য মাতৃতুল্য মানুষের কিন্তু অবশ্যই এই ইকোকার্ডিওগ্রাফি করে ইএফ অর্থাৎ পাম্পিং রেটটা কত জানা দরকার, এটা 60-র ওপর আছে না নিচে আছে। যদি পাম্পিং রেট কম থাকে ভুলেও তাকে কিন্তু ওআরএস দেওয়া যাবে না। তাকে কী দেওয়া যাবে, কী ট্রিটমেন্ট হবে সেটা নিকটবর্তী কোনো ডাক্তারবাবু অ্যাডভাইস করবেন, একদম সেটা ডক্টর সেন এখান থেকে বলবেন না। আর আপনারাও ওষুধের দোকানদার ভাইয়ের উপর ডিপেন্ড করবেন না। কেউ আছে? নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আদ্যাদিক থেকে বলছি। আচ্ছা, আপনার সম্পর্কে জানবেন, প্রশ্ন কি আপনাকে নিয়ে? হ্যাঁ, আপনার বয়স বলে সমস্যা বলুন। আদ্যাদিক থেকে। টেলিভিশনের ভলিউমটা একদম কমিয়ে দিন। হ্যাঁ, আপনার বয়স বলুন এবং কি সমস্যা? আমি একা থাকি, ছেলে আমাকে দেখে আবার মতন, মানে আমার কাছে কেউ নেই আর কি, আমাকে মাসিক মাসিক হেল্প করে ছেলে, আমি একলা রয়েছি। হঠাৎ সকাল থেকে আমি নিজে খুব ডেসপারেট, আমি গিয়ে কিছু দোকান করে এসে দুধ টেনে হঠাৎ করেই দেখি আর মানে কিরকম করছে, শরীরটা খুব প্রচন্ড মাথা ঘুরছে। তা আমার ছেলে আমাকে, ও ডাক্তারি লাইনে আছে, আমাকে বলেছিল স্পন্ডিলাইটিস বাড়বে এরকম। তা আমার ঘাড়ে স্পন্ডিলাইটিস একটু থামাচ্ছি আপনাকে। আমি এটা তাহলে বুঝতে পারলাম আপনার ছেলে কিন্তু ডাক্তার নয়। না, ডাক্তার না। এখানে এই যে ডাক্তারি লাইন আর বলে রাখি, ডাক্তারি লাইন আর ডাক্তারের মধ্যে ফারাক এটাই, আপনাকে বলে রাখি, আপনি লিখে নিন, স্পন্ডিলাইটিসের জন্য মাথা ঘোরে না।
স্পন্ডোলাইটিসের জন্য কোনোদিনও কারুর মাথা ঘোরেনি। না আমার গ্যাসের আগামী দিনে সমস্যা ঘুরবে। একটু শুনুন প্লিজ, একটু শুনুন। ঠিক আছে, সুতরাং এই যে আপনারা সেলফ ডায়াগনোসিস করছেন না, এতে কিন্তু আমরা কিন্তু অনেকটা ডায়াগনোসিসের সমস্যায় পড়বো। আপনি খালি আপনার সমস্যাটা বলুন কি হয়। এই যে গ্যাসের সমস্যা আছে, পেটে প্রবলেম খুবই ছিল, এখন খানিকটা কমে এসছে। আমার 69 প্লাস, সেপ্টেম্বরে আমি 68 কমপ্লিট করেছি। তো আমার এমনি গ্যাসের সমস্যা আছে। হঠাৎ দেখছি এই 3 দিন ধরে মানে আমার খুব লুজ মোশন হতো, তারপরে মানে কোনো কিছুই হজম ডাইজেস্ট হতো না আর কি। তারপরে দেখছি এখন এই 3-4 দিন ধরে ঘুরছে। আজকে প্রচন্ড মাথা ঘুরছে, পায়ের ব্যালেন্স নেই, আমার আর্থারাইটিসও আছে, মানে সব রকম রোগ দিয়ে আমার মানে সারা শরীরটা সাজানো। আপনাকে দুটো প্রশ্ন করবো মা। প্রথম যেটা সেটা হচ্ছে আপনার কানে কোনো সমস্যা আছে? কানে কোনো বোঁবো আওয়াজ শুনতে পান বা কান তালা ধরে থাকে? সেটা মাঝখানে কিছুদিন হচ্ছিল ঘুম থেকে ওঠার পর, একদম তাই কিরকম একটা হচ্ছিল হার্ট। হ্যাঁ বেশ বেশ, এবার একটু শুনুন। স্যারের ডায়াগনোসিস হয়ে গেছে এবং যার জন্য কিন্তু আপনার উপশমটা বললেন। সঙ্গে থাকুন। আপনার অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা, আপনি আদ্যাপীঠ থেকে ফোন করছেন, আমার মনে হয় আপনি ওখানে আদ্যাপীঠে আছেন, মায়ের কাছে আছেন আপনি। সুতরাং মায়ের কাছে আপনি আছেন, আপনি কোনো দুশ্চিন্তাও করবেন না। আদ্যাপীঠের মধ্যে আমার নিজেরও থাকার একটা ব্যবস্থা করা আছে, সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আদ্যাপীঠের এমন একটা জায়গা, ওখানে মায়ের কাছে যারা থাকেন, আমার যেমন ভারতবর্ষে প্রচুর মন্দিরে বা প্রচুর জায়গাতে আমার নিজের থাকার একটি করে বাসস্থান করা আছে। আদ্যাপীঠেও ঠিক তেমনি একইভাবে আমার কিন্তু একটা থাকার ব্যবস্থা করা আছে। ছোট্ট 3 কামরার একটা ঘর আছে। আমি যখন আদ্যাপীঠে যাই, ওখানে যাই, থাকি, ভালো লাগে আমার। তো আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার গ্যাস অ্যাসিডিটি নিয়ে আপনি ভাববেন না, ওটা ঠিক হয়ে যাবে, ওটা একদমই ঠিক হয়ে যাবে। আপনি কিন্তু এটার জন্য আমাদের এক্সপার্ট টিমে কথা বলবেন, কিন্তু জানবেন এই যে মাথা ঘুরছে, আপনাকে একজন নিয়ার বাই ইএনটি ডক্টরের কাছে গিয়ে কানটা দেখাতে হবে। কানটা যদি আপনি দেখিয়ে ঠিক করে নিতে পারেন, তাহলে কিন্তু মাথা ঘোরাটা আশা করছি আপনার চলে যাবে। আর বিপিটা কিন্তু অবশ্যই চেক করাবেন, বিপি চেক না করালে কিন্তু পুরোপুরি ট্রিটমেন্টটা হবে না। সবটা নিয়ে আপনি আমাকে ফোন করুন, আমার নাম্বার যাচ্ছে নিচে, ওই নাম্বারে সকাল 11টার পর হোয়াটসঅ্যাপ বা ফোন করবেন। হ্যালো, নমস্কার, কেউ রয়েছেন? হ্যালো, আমি বাঁকুড়া হ্যাঁ রয়েছেন স্যার, রয়েছেন, বলুন। বয়স কত, কি সমস্যা? আমি বলি আমার ছেলের সমস্যা। আমি একজন মেডিকেল অফিসার, হোমিওপ্যাথি, আমি ভক্ত স্যারের। আমার ছেলের বয়স হচ্ছে 23 বছর, বুঝলেন? তো ওর ফ্যাটি লিভার ধরা পড়েছে, আর একটা ক্যালট হয়েছে, মানে মোটর সাইকেল ক্যালটটা থাকতে চাইছে না। কি আপনার কথাটা কেটে যাচ্ছে? ফ্যাটি লিভার ধরা পড়েছে, আর কি ধরা পড়েছে? আর ফ্যাটি লিভার আর সঙ্গে একটা ক্যালট হয়েছে, মানে হাঁটুতে কিলয়েড বলুন, কিলয়েড। হ্যাঁ, ক্যালট মোটর সাইকেলে কাঁথার খেয়েছিল, তারপরে জায়গাটা যা হয় আর কি, ক্যালট যেটা হচ্ছে হ্যাঁ ফুলে উঠছে, জায়গাটা স্কার হচ্ছে। হ্যাঁ, কি জানতে চাইছেন? আপনার কি ক্যালটটা সারবে? কারণ আমাদের চিকিৎসা রেসপন্স আসছে না, অ্যালোপ্যাথিও আসছে না। আপনি প্রথম বলি, আপনি লিভার ফাংশন টেস্ট করিয়েছেন? একটু বেশি আছে, মানে আপনি একটাতে এসজিপিটি এসজিওটি কত আছে বলতে পারবেন? এসজিপিটি এসজিওটি এই দুটো কত আছে বলতে পারবেন? একটা এসি, একটা 80, একটা আর এসজিপিটি 80 মানে অনেকটাই বেশি আছে। আর এর বাইরে আপনি জানতে চাইছেন কিলয়েড সারবে কিনা, তাই তো? আপনি মেডিকেল অফিসার, আপনি নিজেই জানেন কিলয়েড সারে না, নাম্বার 1। নাম্বার 2, এসজিপিটি এসজিওটি হাই আছে মানে অবশ্যই লিভার বাস্ট করছে, ব্লাডে এসজিপিটি মিশছে। এর প্রপার ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনাকে আমাদের এক্সপার্ট টিমের সাথে কথা বলতে হবে, কেমন? কারণ আপনি নিজে ডক্টর, আপনি নিজেও এটা জানেন, আশা করি। সঙ্গে থাকুন, আর আসবো অবশ্যই আগামীকাল এরকমই ঝকঝকে একটা দারুণ এপিসোড নিয়ে আপনাদের জন্য। অবশ্যই তাই, এবং তার জন্য আমরা হেল্পলাইন নাম্বারটা আরও একবার বলে দিই, 9830339339। ধন্যবাদ স্যার, আপনাকে জানাবো। ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার।
দিনের শুরু কিংবা गीत हवा में धुन ये फिजा में कितनी हंसी दुनिया खिला खिला मन हो महका सा तन हो खुशियों की परंपरा आंखों में हो चमक लब पे हो खनक मन सपनों से भरा खुशियाँ लुटाए चलो दुनिया सजाए चलो है यही परंपरा তোমার ছোঁয়াতে ভালোবাসা কি রঙিন হো আমার মনেতে স্বপ্ন সাজাতে পরম্পরা সারাদিন পরম্পরা রেড কার্পেট বডি অয়েল আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন্স ফর্মুলেশন। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে, স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না। এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে।